আর মাত্র 5 দিন আছে আমাদের ফাইনাল পরীক্ষার, অর্থাৎ 14ই সেপ্টেম্বর আমাদের যে এসএলএসটির 11-12 বা একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষার জন্য বসবো। আমরা যেহেতু এডুকেশন বিষয়ে আলোচনা করি, কেমন প্রশ্ন হতে পারে, লাস্ট মুহূর্তে কিভাবে প্রস্তুতি নিব, অনেক গুলিয়ে যাচ্ছে অনেকেরই। অনেকেই কমেন্ট করছে স্যার একটু এই বিষয়টা এক্সপ্লেন করুন। প্রথমেই বলি, নবম দশমের যে পরীক্ষা গত রোববার 7 তারিখ হয়েছে, সেখানে আমরা দেখেছি বা যারা অনেকে হয়তো আপনাদের মধ্যেও অন্য সাবজেক্টে বসেছেন বা আপনাদের পরিচিত যারা, যে প্রশ্ন খুব সহজ হয়েছে। 11-12 প্রশ্ন তাহলে কেমন হবে? আমি অনেক আগেই একটি ভিডিওতে বলেছি প্রশ্নের মান কিন্তু খুব কঠিন হবে না। 0.5 হবে কাঠিন্য মান, ডিফিকাল্ট ভ্যালু। আমরা যেহেতু স্ট্যাটিস্টিক্স আমরা জানি, সেই হিসেবে বলছি ডিফিকাল্টি মান 0.5 হবে। এবার 0.5 মানে একদম 0.5 ধরে বসে থাকলে হবে না, তার থেকে 0.60 বা একটু কম বেশি হতেই পারে। প্রশ্নের কাঠিন্য মান 0.5 ধরে, নরম ধরেই কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি, কারণ যারা প্রশ্ন করবেন তারা এক একজন রথী মহারথী সাবজেক্টের। এবার প্রথমে আমি বলবো, এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্ব দেবো আমরা 11-12 এর বেসিক গুলোকে। নতুন সেমিস্টার অনুযায়ী যে 11-12 এর সিলেবাস এসছে, লাস্ট আমি যে মক টেস্ট গুলো দিচ্ছি সব আমার 11-12 আমি ক্লাসে যা করেছি ছাত্রদের সেই প্রশ্নগুলো আপনাদের দিচ্ছি। গতকালকেও যেটা দিয়েছি দর্শন থেকে, তার আগের দিন দিয়েছি সমাজবিদ্যা থেকে। বিশ্বাস করুন, টোটাল একটি প্রশ্নও নেই যেটা আমি 11-12 বইয়ের বাইরের থেকে পড়েছি। যা আমি ক্লাস 11 বা 11 এর ছাত্রদের পড়িয়েছি সেগুলোই আপনাদের, আমার বিশ্বাস, দেখুন আমি ঠিক হব, আমার কথা ধরেই সব করতে হবে সেটা আমি কখনোই বলছি না, কিন্তু যে বিষয়গুলো নতুন সিলেবাসে 11 বা 12 অর্থাৎ এইচএস এর সিলেবাসটা আমাদের এসএলএসটির সাথে মিলছে, সেই বিষয়গুলোকে খুব বেশি করে এই মুহূর্তে আমরা গুরুত্ব দেবো। বেসিক আমি আগেও বলেছি যে আমরা যেন সামনে জল আছে সেটা না খেয়ে কুয়ো খুঁড়িয়ে কোথায় আরো ভালো জল আছে তার পেছনে ছুটছি। অবশ্যই জ্ঞানের গভীরতা না থাকলে আমরা শিক্ষক হব কি করে? শুধুই পরীক্ষার জন্য বলছি না, জ্ঞানের গভীরতা দরকার, কিন্তু এই মুহূর্তে আর গভীর আমরা যাব না। আমি অনেকবার একই কথা বলছি, আবার বলছি, আর গভীরে যাব না। যার যেটুকু শেখা নতুন করে শিখতে যাব না প্লিজ। এইবার আমি তথ্যভিত্তিক কিছু বিষয়ে আসব। প্রশ্ন সহজ হলে কিন্তু অসুবিধা আছে। একটা জিনিস লক্ষ্য করেছেন তো, অনেকেই পরীক্ষা দিয়ে আমার 58টা হবে, 59টা হবে, 60টা হবে, পরে এসে তারাই মিলিয়ে টিলে দুদিন পরে বলছে না 54 হবে, 55। সহজ প্রশ্নে সিলি মিস্টেক বেশি হয়। খুব সহজ প্রশ্ন হলে কিন্তু সমস্যা বাড়বে, কমবে না। আমি তার মানে এই বলছি না খুব হার্ড সে 2012 টেটের মতন, প্রাইমারি টেটের মতন প্রশ্ন হোক, তা বলছি না। অতি সহজ প্রশ্ন হোক, সেটা আমি একজন শিক্ষা বিজ্ঞানের ছাত্র হিসেবে চাইবো, আপনাদের শুভাকাঙ্ক্ষী হিসেবেও আমি চাইবো, হবেও সেটা, কিন্তু সেক্ষেত্রে কিন্তু ভুলের মাত্রা খুব বাড়বে। জ্ঞানমূলক প্রশ্নগুলো আমাদের বেশি গুলিয়ে যাচ্ছে এখন। দেখুন, বোধমূলক প্রশ্নে আপনারা এক্সপার্ট বেশি হয়ে গেছেন, মানে কম্পেয়ার করে করে এই ধরনের প্রশ্নগুলো ভুল হচ্ছে না, অথচ জানা জিনিস, কোনো বইয়ের নাম, কোনো সাল, কটা পদ কোনো টেস্টের ক্ষেত্রে, সেগুলো ভুল হচ্ছে কি হচ্ছে না? আমি ভুল হলে কমেন্ট করে বলবেন কিন্তু, যে না স্যার আপনি ভুল। আমার যেটা মনে হচ্ছে, আমার অভিজ্ঞতা এবং আপনাদের কমেন্টগুলো থেকে, তোমাদের কমেন্টগুলো থেকে আমরা যেটা বুঝছি, এই ধরনের ভুলগুলো হচ্ছে। তাই আমরা এই মুহূর্তে বেসিকের মধ্যে থাকবো, বেসিকের মধ্যেই থাকবো। সাধারণ বিষয়গুলো একবার একটু এই কদিনে শুধু চোখ বোলাবো, নতুন করে কিন্তু নয়। সহজ প্রশ্নে দেখবেন প্রচুর ভুল হবে। এবার কাট অফ মার্ক কত নামতে পারে দেখুন, গড়ে সবাই 2-3টে ভুল করবে, অর্থাৎ 60-এর পরীক্ষা প্রথমেই থেকে যাবে 56-57, 57-58 এর মধ্যে, গড়ে 2-3টে ভুল সবার হবে। এই তার থেকে নামা শুরু হবে, পেছন থেকে তো স্কোর হবে না, স্কোর মানে প্যানেলটা তো স্কোরটা বেশি যারা তাদের থেকে ধরা হবে। অর্থাৎ আপনি মোটামুটি 50+ করলে কিন্তু সম্ভাবনা অবশ্যই একটা থাকবে। যে প্রাথমিক প্যানেলটা, অর্থাৎ আপনি যে ওরা ভাইভাতে ডাক পাবেন কিসের ভিত্তিতে? 80 নম্বরের ভিত্তিতে। 60 নম্বর হচ্ছে রিটেন, 10 আপনার হচ্ছে একাডেমিকে আছে, আর 10 এক্সপিরিয়েন্সে যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা ছিলেন তাদের এটা নম্বরটা রয়েছে। এ নিয়ে অনেক কথা আগে বলেছে, আজকে সে বিতর্কে আমি কিন্তু ঢুকবো না। তার ভিত্তিতে হবে, বাকি রইল 20, সেই 20 নম্বরের পরীক্ষা আপনাকে দিতে হবে ভাইবা, আর 10 নম্বর আর 10 নম্বর ডেমনস্ট্রেশন করিয়ে দেখাতে হবে। সেগুলো নিয়ে আমাদের রিটেনের পরে কিন্তু আমি সেগুলো নিয়েও বলবো। অনেকে আগের থেকে বলেছেন এবং আমি আশ্বস্ত করছি সে বিষয়ে, কিভাবে ডেমো ক্লাস, কিভাবে ভাইবার প্রিপারেশন হবে, আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করবো। আমি একা নয়, যদি আরো কোনো এক্সপার্টের মতামত নিতে পারি সেগুলো আমি দেখানোর চেষ্টা করব।
যাই হোক, এবারে তাহলে 11-12 যে বিষয়গুলো আছে দেখুন, অন্যান্য বিষয় আমি আসছি। কোন কোন বিষয় আমি যদি এখন আমি কিন্তু বর্তমান কারেন্ট ইয়েটাই ধরবো। কারেন্ট আমাদের যে সিলেবাসটা আছে সেটা ফার্স্ট সেমিস্টারে দেখুন কতগুলো বিষয় মিলে যাচ্ছে। আমি এর আগেও বলেছি ফার্স্ট সেমিস্টারে কিন্তু ম্যাক্সিমাম বিষয়গুলো আমাদের মিলে যাবে। ফার্স্ট সেমিস্টারে যে 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 বিষয়গুলো আছে, শিক্ষার অর্থ ধারণা আমাদের এটা আছে প্রথম অধ্যায়, প্রথম ইউনিটের মধ্যে পড়ছে। শিক্ষার রূপ সংস্থা এটাও পড়ছে। ফলে ফার্স্ট সেমিস্টারে আর কি আছে, শিক্ষা দর্শন, শিক্ষা সমাজ। দেখুন এই শিক্ষার সোসিওলজিক্যাল বেসও আমাদের আছে, শিক্ষার সাইকোলজিক্যাল এই ফিলোসফিক্যাল বেসও আমাদের আছে। তিনটে এই যে 4টে ইউনিট আছে ফার্স্ট সেমিস্টারে 11-এর, তার কিন্তু আমাদের 3টে অধ্যায়কে কভার করছে। সোসিওলজি আর ফিলোসফিক্যাল ফাউন্ডেশন, এগুলো সব কিন্তু আমাকে নিয়ে যাচ্ছে। ফলে ফার্স্ট সেমিস্টার গেল, আমি সেমিস্টার ওয়াইজ বলছি। সেকেন্ড সেমিস্টারটা যখন দেখবো আমি নতুন আপনার এইচএসএ, সেখানে আপনি কি কি পাবেন, শিক্ষাশ্রয়ী মনোবিদ্যার অর্থ অর্থাৎ সাইকোলজিক্যাল বেস, শিক্ষাগত মনোবিজ্ঞানের বিভিন্ন সম্প্রদায়গুলো আছে, ঠিক আছে, মনোবিজ্ঞানের বিভিন্ন পদ্ধতিগুলো আছে, বৃদ্ধি বিকাশের অর্থ, বিকাশের উপাদান, বিকাশের স্তর, এই টোটালটাই তো সাইকোলজিক্যাল বেসের মধ্যে চলে গেল। সাইকোলজিক্যাল বেসের শুধুমাত্র টেস্ট গুলো বাদ দিলে, অর্থাৎ ইন্টেলিজেন্স টেস্ট, পার্সোনালিটি টেস্ট, ইন্টারেস্ট টেস্ট, এই কটা বাদ দিলে বাকি সব আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন বা পেয়ে যাচ্ছ। তার আরো আছে, এটা একটা পার্ট গেল। সেকেন্ড পার্টে যেটা আছে প্রাচীন ভারতীয় শিক্ষা, মধ্যযুগীয় ভারতীয় শিক্ষা আছে তো আমাদের, বৈদিক শিক্ষা, বৌদ্ধ শিক্ষা, মধ্যযুগের শিক্ষা, ইসলামিক শিক্ষা পড়েছি। তারপরে কি আছে প্রাক স্বাধীনতা যুগের শিক্ষা, সেটাও আমাদের আছে। বিভিন্ন একদম মেকলে মিনিট থেকে শুরু করে তোমার যে সার্জেন্ট পরিকল্পনা পর্যন্ত সব আছে এখানে। তারপরে ভারতীয় শিক্ষার বিকাশে বিভিন্ন শিক্ষাবিদদের অবদান, তার মধ্যে কয়েকজন আমাদের আছে। তাহলে সেকেন্ড সেমিস্টারটা কিন্তু আমাদের 2টো অধ্যায়কে পুরো কভার করে গেল। থার্ড সেমিস্টারে যে জিনিসগুলো আছে, থার্ড সেমিস্টারে যে বিষয়গুলো রেখেছে, স্বাধীনতার পরবর্তী বিভিন্ন কমিশনগুলো আছে, ঠিক আছে, বিভিন্ন কমিশন, সব কমিশনগুলো আমরা এখান থেকে পেয়ে যাবো। জাতীয় শিক্ষানীতি 1986 আছে, 2020 আছে, এবং বিভিন্ন সমস্যাগুলো আছে বর্তমানে, সেই প্রাথমিক শিক্ষার সমস্যা এগুলো সব আছে। সাক্ষরতা, ভিন্নধর্মী শিশুদের শিক্ষা, সেইগুলো আছে। মহান শিক্ষাবিদদের কিছু, এখানে আবার কিছু শিক্ষাবিদদের অবদান আছে। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা আছে, এবং পজিটিভ সাইকোলজি আছে, এডুকেশন ফর অল আছে। এগুলো সবই কিন্তু আমাদের আবার 2টো ইউনিটকে কভার করে যাচ্ছে। 3টে সেমিস্টার গেল। ফোর্থ সেমিস্টারে কি রয়েছে, ফোর্থ সেমিস্টারটা আরো ইম্পর্টেন্ট আমাদের জন্য। ফোর্থ সেমিস্টারে যে বিষয়গুলো রয়েছে আমি একটুখানি সিলেবাসটা দিকে, প্রথমে হচ্ছে লার্নিং মেকানিজম। তাহলে এটা তো আমরা জানি, এগুলো আছে শিখনের অর্থ এবং শিখন কৌশলগুলো সব আছে। বুদ্ধি, সৃজনশীলতা, ব্যক্তিত্ব, যেটা ওখানে ছিল না এখানে কিন্তু আছে। বুদ্ধি আছে, ক্রিয়েটিভিটি আছে, এবং ব্যক্তিত্ব, এগুলো আমাদের কিন্তু সিলেবাসের সাথে মিলে যাচ্ছে। এছাড়া আছে মানসিক স্বাস্থ্য, মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলবিং, মানসিক স্বাস্থ্য কিন্তু এখানে আছে। এছাড়া আছে শিক্ষা প্রযুক্তিবিদ্যা, আর তার চেয়ে ইম্পর্টেন্ট যেটা শিক্ষায় রাশি বিজ্ঞান নতুন করে অ্যাড হয়েছে। আগে তো শুধুমাত্র মিন, মিডিয়ান, মোড, ফ্রিকোয়েন্সি, পলিগন, হিস্টোগ্রাম ছিল, এবারে কিন্তু কোরিলেশন, সহগতি, প্রোডাক্ট মুভমেন্ট, র্যাঙ্ক ডিভাইডেড দুটো কিন্তু যুক্ত হয়ে গেছে। ফলে আমরা যদি এই 11-12 সিলেবাসটার মধ্যে এই কটা দিন একটু চর্চা করি, আমার প্রায় বেশিরভাগ অধ্যায়টাই কিন্তু কভার হয়ে যাবে। এবং 11-12 বইগুলো আমাকে কি করছে, বেসিক। এই জন্য আমি কিন্তু এখন যে এমসিকিউ গুলো করাচ্ছি, এবার 2টো সেমিস্টারে এমসিকিউ অলরেডি আছে, আমরা জানি এইচএসসি ফার্স্ট সেমিস্টার আর হচ্ছে থার্ড সেমিস্টার, এই দুটো হচ্ছে এমসিকিউ, আর সেকেন্ড আর ফোর্থ হচ্ছে এসএকিউ আর হচ্ছে বড় প্রশ্ন আছে। ফলে সে প্রশ্ন প্যাটার্ন যাই আসুক, বিষয় তো তার বাইরে যাবে না। 11-12 সিলেবাস থেকে কিন্তু আমাদের বহু প্রশ্ন আসবে, এটা আমার খুব দৃঢ় বিশ্বাস। 11-12 মানের প্রশ্ন মানে সহজ প্রশ্ন, আমাদের কাছে সহজ, কারণ আমরা সবাই এডুকেশনে এমএ বিএড করা আছি কমপক্ষে, বেশিরভাগেরই অনার্স ছিল, কারো কারো হয়তো অন্য সাবজেক্ট থেকে এমএ করেছেন। যাই হোক, তাদের বেসটা অনেক বেশি, ফলে সেই প্রশ্নগুলো সহজেই পারবো। কিন্তু এই সহজ, আমি একটা কথা অনেকবার বলি না, পচা শামুকেই কিন্তু পা কাটে। ভুল কিন্তু এখানেই বেশি হবে, না হোক সেটাই আমি চাইবো। কিন্তু দেখুন, নবম দশমে যারা পরীক্ষা দিয়ে এসে খোঁজ খবর নিন আপনার পরিচিতদের মধ্যে, এবং আপনারাও যারা পরীক্ষা দিয়েছেন অন্য সাবজেক্টে, তারা খুব ভালো জানেন যে ক্ষেত্রে কিন্তু অনেক বেশি সমস্যা হচ্ছে, সহজ প্রশ্ন গুলিয়ে যাচ্ছে। আমি মক টেস্ট গুলোতে দেখছি অনেকেই বলছে স্যার জানা জিনিস সিলি মিস্টেক, 3টে-4টে কমন ভুল হয়ে যাচ্ছে। এই ভুলগুলোকে সংশোধন করার এখন একটাই উপায়, আমি আর জটিলে যাব না, সহজের মধ্যে ঘোরাফেরা করি, রিপিট করি, অনুশীলন করি নিজে নিজে। গ্রুপগুলোতে এমসিকিউ নিয়ে সারাদিন আর পড়ে থাকবো না,
প্লিজ আমি রিকোয়েস্ট করছি। বিভিন্ন গ্রুপে আপনারা আছেন, সেটা আমারও একটা দুটো গ্রুপ আছে, আপনারা অনেকেই এখানে প্রায় 500-600 একটা গ্রুপে মেম্বার আছেন। আমি বেশিরভাগ সময়টা এখন অফ রাখছি। আপনারা হয়তো অনেকে আমার উপরে রাগ করছেন, কিন্তু না, বিশ্বাস করুন, আমি আপনাদের একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে বলছি, এই সারাদিন ধরে ওর পিছনে থেকে আপনাদের ক্ষতি হবে। অন্যান্য কোনো গ্রুপে ডিসকাশন এখন বন্ধ করুন। যা শেখার আপনি শিখে গেছেন, সহজ জিনিসগুলোকে রিভাইশন করুন। এরপরে যেটা আসছি, যে ডাকবে কিভাবে আমাদের 1:1.6, অর্থাৎ 100টা পোস্ট থাকলে 160 জনকে ডাকবে, তাই তো? বা 10 জনের জন্য 16 জনকে ডাকবে। সংখ্যাটা কিন্তু অনেক, অর্থাৎ 16 জনের মধ্যে 6 জন বাদ পড়ে যাবে, কিছু ওয়েটিং হয়তো থাকবে। ফলে ভাইভাটাও ডিফিকাল্ট হবে, সেটা নিয়ে আজকে আর যাবো না। একাডেমিক, অনেকের প্রশ্ন ছিল স্যার একাডেমিক এক্সপিরিয়েন্স এটা কি পরে যোগ হবে? না, রিটেন একাডেমিক এক্সপিরিয়েন্স যোগ করে প্রথম প্যানেলের অনুযায়ী আপনি কিন্তু ভাইভায় ডাক পাবেন কি না পাবেন সেটা। সিট এবার বহু আছে। আর একটা যেটা ব্যাপার আছে, যেটা অনেকেই কিন্তু আবার নবম দশম একাদশ দ্বাদশ দুটো পরীক্ষায় দেবে, যারা একটাই পাবে অন্যটাই আসবে না। এটা নবম দশম যারা কম্পিটিশন করছে তারা সুযোগটা পেলেও আমরা কিন্তু এই সুযোগটা পাবো না। স্বাভাবিকভাবেই আমি একজন ক্যান্ডিডেট হিসেবে আমি নবম দশমে ধরুন সাপোজ ইতিহাসে পেয়েছি, আবার এখানে এডুকেশনে পেয়েছি, আমি নিশ্চয়ই এডুকেশন সাবজেক্টে জয়েন করবো 99% ক্ষেত্রে। একমাত্র অনেকে দূরবর্তী দেখা গেল নবম দশম বাড়ির কাছে পেয়েছি, একাদশ দ্বাদশ সেই উত্তরবঙ্গের থেকে আমি দক্ষিণবঙ্গে পেয়েছি, আসবো না। সেক্ষেত্রে না হলে কেউ কিন্তু ছাড়বে না, সবাই একাদশ দ্বাদশটাকেই নেবে, কারণ পে স্কেলের একটা ব্যাপার এখানে কিন্তু রয়েছে, সেটা আমরা সবাই জানি। ঠিক আছে, যেটা বললাম দুটো চারটে প্রশ্ন সবাই পারবে না, সেটা নিয়ে কোনো চাপ, অত চাপ নিলে হবে না। এখন নতুন করে কিন্তু আমরা আর জানতে চাইবো না, নতুন কিছু শেখার সময় আমাদের চলে গেছে, হাতে মাত্র 5 দিন। বেসিক বিষয়ে থাকুন, সাধারণ বিষয়ে থাকুন। যে কটা শুধু এবার, তার মানে স্যার আপনি বলছেন 11-12 এই 4টে সেমিস্টার দেবো আর কিছু দেখবো না, তা কিন্তু আমি বলছি না। এটাকে একটু হাইলাইট করুন, এটাকে একটু হাইলাইট, আমিও চেষ্টা করছি যতটা সম্ভব এখন এই বেসিক গুলোর থেকেই প্রশ্ন দেওয়ার জন্য। জটিলে যাওয়া তো খুব সহজ, আমি অন্যান্য বিষয় নিয়েও দেবো কোশ্চেন, আলোচনায় আসবো, কিন্তু বেসিক বিষয়গুলোকে একটু কিন্তু থাকবার মনে হয় আমাদের এই মুহূর্তে প্রয়োজনীয়তা আছে। এবং ভাই যে যখন আমরা সেখানে যখন আমাদের পড়াতে বলবে, সেখানে কিন্তু 11-12 লেভেলে পড়াতে হবে, সেটা নিয়ে এখন আমরা মাথা ঘামাবো না। তাহলে সহজ প্রশ্নে কিন্তু ভুল হওয়ার চান্সটা বেশি, সেটা আমার চেয়ে বেশি আপনারা জানেন, আপনারা দেখেছেন মক টেস্ট গুলোতে। দেখছি আমি কিন্তু প্রত্যেকের কমেন্ট উত্তর দিই না, দিতে পারি না মানে আমি কমেন্ট পড়ি না তা নয়, কমেন্টগুলো কিন্তু আমি দেখি। আমি প্রত্যেকটা কমেন্ট চেষ্টা করি যতটা সম্ভব অন্তত রিপ্লাই দেওয়ার, একটা লাইক লাভ রিয়েক্ট করার, অন্তত যেটা সম্ভব হয় আমি রিপ্লাই দিই। আমি দেখি সেখানে কিন্তু বেসিক জিনিস আপনাদের ভুল হচ্ছে। আবারও বলছি, বেসিকের মধ্যে থাকুন, জটিল বিষয়ে কিন্তু আমরা এই মুহূর্তে আর যাব না। সহজ করে বিষয়গুলোকে জাস্ট মনে রাখার চেষ্টা করুন, রিমাইন্ড করুন, একটা নির্দিষ্ট সময় স্থির করে পড়ুন, রেস্ট নিন। যে বিষয়টা আমি মস্তিষ্কের মধ্যে ঢোকাচ্ছি সেটাকে থিতু হওয়ার সময় দিন। একটা বিষয় পড়ছেন, আবার তারপর তৎক্ষণাৎ আপনি এমসিকিউতে মোবাইলে ঢুকে যাচ্ছেন, এই যে কত বড় নিজের ক্ষতি আমি নিজে করছি সেটা হয়তো আমি এখন বুঝতে পারছি না। তাই আমরা সবাই ভালো পরীক্ষা দেবো, নিশ্চিত থাকুন। কেউ কেউ বলছে স্যার আমার 16টা হচ্ছে 17টা হচ্ছে, আমি হতাশ, আমার দ্বারা হবে না। কেন ভাই বোনেরা আপনারা এইভাবে ভেঙে পড়বেন না, প্লিজ, এখনো সময় আছে, পারবেন, আপনাদের দ্বারা হবে। এত দূর আসতে পেরেছেন, এই একটা দিন আমাদেরকে, ওই দিনটা আমার হতেই হবে, আপনার হতেই হবে, 14 তারিখটা আপনাদের দ্বারাই সম্ভব, আমার সে বিশ্বাস আছে। এরপরে যে প্রশ্নটা আসছে, যে আমরা অনেকের ক্ষেত্রে কিন্তু বহু শিক্ষার্থী কিন্তু ওই যে ওএমআর সিটে ভুল করে আসবে, ক্যান্সেল হয়ে যায়, আমাদের একজনেরও ভুল হবে না। এইটা নিয়ে আমি পরে একটি ভিডিও করব, আমি ওএমআর সিটের একটা কপি এনে দেখাবো আমরা কোন মেথডে করলে ওই চাপ। আপনারা কেউ কিন্তু ভুল করার মতন ছাত্রছাত্রী নন, যোগ্য আপনারা প্রত্যেকেই, কিন্তু প্রেশারটা আমরা অনেক সময় নিতে পারি না, এইটার জন্য কিন্তু ভুল হয়। সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিওতে আনবো। আর লাস্ট একটি কথা বলবো, প্রশ্নটা ভালো করে পড়ুন, প্রশ্নটা ভালো করে পড়ুন আগে, যেগুলো পারবেন সেইগুলো অ্যান্সার আগে করবেন ঠিকই, কিন্তু প্রথমে ওএমআরটাকে পুরো ব্লক করা যাবে না, কারণ অনেক ক্ষেত্রে তাড়াহুড়ো করে মনে হচ্ছে ও এটা তো প্রাচীন অনুবর্তন, পরক্ষণে মনে ও না এটা তো অপারেন্ট অনুবর্তন হবে, কিন্তু আমি প্রাচীন অনুবর্তনের অপশন বি গোল্লা মেরে দিয়েছি, আর কিছু করার নেই। এই ভুলগুলো কিন্তু অনুবর্তিত উদ্দীপক, অনাবর্তিত, উদাহরণ হিসেবে বলছি, এই ধরনের বহু ক্ষেত্রে কিন্তু হবে। এটা হান্টার কমিশন বলেছে, তখন মনে হচ্ছে, পরেই মনে হচ্ছে না এটা তো স্যাডলার কমিশনের কথা, কিন্তু তাই বলছি বারবার প্রশ্নগুলো কিন্তু আমাদের পড়তে হবে। মাথা ঠান্ডা রাখুন, আমার বিশ্বাস আপনারা পারবেন।
আপনি পারবেন, আপনাকে পারতে হবেই, আপনার মধ্যে সেই ক্ষমতা আছে। কি মনে হয়? যদি উপযোগী মনে হয় ভিডিওটি শেয়ার করবেন। আপনাদের মতামত বা তোমাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানান। ধন্যবাদ।